আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মারুফ হাসান। আজকে হাজির হয়েছি তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের 2 নম্বর অধ্যায় গতি নিয়ে। গতি শব্দটা যতটাই ছোট, এর বিস্তৃতি এবং পরিধি ততটাই বড়। এটা তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের মোস্ট ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এবং এটির উপর বেস করেই পদার্থবিজ্ঞানের অন্যান্য অধ্যায়গুলো দাঁড়িয়ে আছে। এবং যারা পরবর্তীতে ইন্টারমিডিয়েটে পদার্থবিজ্ঞানের অনেকটুকু অংশ এই গতি থেকে পাবে, তাই এই ক্লাসটি মনোযোগ দিয়ে করলে আশা করি তোমাদের সবাই উপকার হবে। তো গতি সম্পর্কে জানার আগে আমাদের গতি সম্পর্কে কিছু বেসিক বিষয় বা কিছু রাশি সম্পর্কে আমাদের জানতে হবে। রাশিগুলো কি কি? এগুলো হলো স্থিতি, গতি, দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, রাশি, ত্বরণ এবং মন্দন। আরো কিছু রাশি আছে, এগুলোর সাথে আলোচনা করতে করতে আশা করি এগুলো চলে আসবে। এবং প্রথমেই আমরা জানবো স্থিতি। স্থিতিটা আসলে কি? স্থিতিটা হচ্ছে সময় সাপেক্ষে কোন একটি বস্তুর অবস্থানের যদি পরিবর্তন না হয় তাহলে সেটা হচ্ছে স্থিতি। দেখো এখানে আরেকটি নতুন রাশি চলে আসছে, সেটা হচ্ছে অবস্থান। স্থিতি এবং গতি এই রাশি দুটি বোঝার আগে আমাদের বুঝতে হবে অবস্থান। অবস্থান সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। অবস্থানটা কি? অবস্থানটা হচ্ছে কোন একটা বস্তু বা উপাদান কোন অন্য একটা বস্তুর সাপেক্ষে কোথায় অবস্থিত বা কোথায় রয়েছে সেটা হচ্ছে তার অবস্থান। এটা একটা ডিফাইন করতে হবে দুটি রাশি দ্বারা। যেমন ধরো মার্কারটা আমার এখান থেকে 10 মিটার বামে অবস্থিত, এটা হচ্ছে মার্কারের অবস্থান। তাহলে আমার থেকে কতটুকু দূরত্বে আছে, কোন দিকে আছে, এটি দ্বারা তার অবস্থান ডিফাইন করা হবে বা অবস্থান নির্দেশ করা হবে। তাহলে এটা হলো অবস্থান। আর স্থিতি হচ্ছে সময়ের সাথে সাথে যদি এই কোন একটা বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটে তাহলে সেটা হচ্ছে তার স্থিতি। আর কোন একটা বস্তু যদি সময়ের সাথে সাথে তার অবস্থানের পরিবর্তন ঘটায় তাহলে সেটা হচ্ছে গতি। ধরো একটা বস্তু এখানে আছে, একটা বস্তু এখানে রাখা আছে, ধরো আমার মার্কারটা এখানে রাখা আছে, আমার মার্কার এখানে রাখা আছে। তো 5 মিনিট হলো বা 10 মিনিট হলো, এটা হলো মার্কারের অবস্থান। 5 মিনিট, 10 মিনিট বা 1 ঘন্টা চলে গেল, মার্কারের অবস্থান এখান থেকে পরিবর্তন হলো না, তাহলে এটা হচ্ছে স্থিতি। আবার আরেকটা বিষয় চিন্তা করো, ধরো মার্কারটা এখানে রাখা ছিল, কিছুক্ষণ পর এখানে রাখা ছিল, কিছুক্ষণ পর বল প্রয়োগ করার পরে এখানে চলে আসলো, তাহলে সময় সাপেক্ষে মার্কারের অবস্থানটা পরিবর্তন হলো, তাহলে এটা হচ্ছে গতি। তাহলে আশা করি স্থিতি এবং গতি ক্লিয়ার। তারপর হচ্ছে দূরত্ব এবং সরণ। এই যে সময় সাপেক্ষে একটা বস্তুর অবস্থান পরিবর্তন করে গতি হয়, এই গতির ভিতরে আছে দূরত্ব এবং সরণ। সময়ের সাথে সাথে কোন একটা বস্তু যেটুকু দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে তার দূরত্ব। মানে কোন একটা বস্তু সময় সাপেক্ষে যতটুকু পথ অতিক্রম করে বা যতটুকু রাস্তা অতিক্রম করে সেটা হচ্ছে তার দূরত্ব। এবার আসি সরণ। সরণের সংজ্ঞাটা একটু ডিফিকাল্ট। সরণ এবার আমরা ডিফাইন করতে পারি যে সময়ের সাথে সাথে কোন একটি বস্তুর আদি এবং শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম সরলরৈখিক দূরত্বটা হচ্ছে সরণ। অর্থাৎ কোন একটা বস্তু সময়ের সাপেক্ষে তার আদি এবং শেষ অবস্থানের ন্যূনতম সরলরৈখিক দূরত্বটা সেটা হচ্ছে সরণ। আর একটু ক্লিয়ার হয়ে যাবে যদি আমরা দূরত্ব এবং সরণ দুটোকে কম্পেয়ার করে পড়ি, তাহলে আশা করি সুন্দরভাবে ক্লিয়ার হবে। দেখো দূরত্ব কি বলছিলাম, যে সময়ের সাথে সাথে বা সময়ের সাপেক্ষে কোন একটা বস্তু যেটুকু পথ অতিক্রম করে সেটা একটা দূরত্ব। ধরো এখানে এ, এখানে বি, এম একটা বস্তু এখানে এই অবস্থান থেকে বি অবস্থানে আসলো, এম বস্তুটা এই অবস্থান থেকে বি অবস্থানে আসলো। তো এটুকু রাস্তা আসলো, অতিক্রম করে আসলো, পুরোটুকু রাস্তা ধরো 50 মিটার। তাহলে আমি দূরত্বের সংজ্ঞায় বলছিলাম যে কোন একটা বস্তু সময়ের সাপেক্ষে যতটুকু পথ অতিক্রম করে সেটাই তার দূরত্ব। তাহলে যেহেতু এম বস্তুটা এ অবস্থান থেকে বি অবস্থানে আসছে 50 মিটার দূরত্ব, তাহলে তার দূরত্ব হচ্ছে 50 মিটার। আর সরণের ক্ষেত্রে বলছিলাম যে সময়ের সাপেক্ষে কোন একটা বস্তুর আদি এবং শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম সরলরৈখিক দূরত্ব হচ্ছে সরণ। তাহলে এম বস্তুটির আদি অবস্থান হচ্ছে এ, এম বস্তুটির শেষ অবস্থান হচ্ছে বি, এদের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব হচ্ছে এতটুকু, ধরো 20 মিটার। তাহলে এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব 20 মিটার হয়, এম বস্তুটির সরণ হবে 20 মিটার।
এম বস্তু সরণ, সরণ হবে 20 মিটার। আর এম বস্তুর দূরত্ব কত? দূরত্ব হচ্ছে এই পুরাটুকু, এ থেকে বিতে আসতে যতটুকু পথ বা রাস্তা অতিক্রম করছে পুরাটুকু হচ্ছে তার দূরত্ব 50 মিটার। 50 মিটার। আর এগুলো প্রকাশ, দূরত্ব এবং সরণ উভয়কে প্রকাশ করা হয় এল দ্বারা। লেন্থের শর্ট ফর্ম এল দ্বারা প্রকাশ করা হয়। এবং এগুলার একক, এসআই একক, যেটা এসআই একক বা ইউনিট, একক হচ্ছে মিটার। অর্থাৎ সরণ এবং দূরত্ব দুটারই প্রকাশ হচ্ছে এল, মাত্রা হচ্ছে এল, আর একক হচ্ছে এম। দূরত্ব এবং সরণ উভয়েরই মাত্রা হচ্ছে তোমার এল, মাত্রা এল, আর একক হচ্ছে মিটার। ঠিক আছে। এবারে আসি আমরা দ্রুতি এবং বেগ। দ্রুতি, কোন একটা বস্তুর সময়ের সাথে তার দূরত্বের পরিবর্তন হারকে বলে দ্রুতি। কোন একটা বস্তু সময়ের সাথে যতটুকু দূরত্ব অতিক্রম করবে, একক সময়ে যতটুকু দূরত্ব অতিক্রম করবে, সেটা হচ্ছে তার দ্রুতি। আর বেগ, কোন একটা বস্তু সময়ের সাপেক্ষে তার সরণের পরিবর্তন হারকে বলে বেগ। ধরো একক সময় টি সময়ে একটি বস্তু যদি এস মিটার দূরত্ব অতিক্রম করে, টি সময় এস মিটার দূরত্ব অতিক্রম করলে, তাহলে তার দ্রুতিকে প্রকাশ করা হয় ভি দ্বারা। দ্রুতি হবে এস বাই টি। একইভাবে সময় সাপেক্ষে কোন বস্তুর সরণের পরিবর্তনের হারকে বলে বেগ। অর্থাৎ কোন একটি বস্তু টি সময়ে তার সরণ যদি এস মিটার হয়, তাহলে তার বেগ সেম এস বা টি। শুধু সময় সাপেক্ষে দুটারই পরিবর্তন। যদি দূরত্বের পরিবর্তন হয় তাহলে সেটা হচ্ছে দ্রুতি, যদি সরণের পরিবর্তন হয় তাহলে সেটা হচ্ছে বেগ। বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা, এবং বেগের একক, যেহেতু দূরত্বের একক পড়ছিলাম আমরা মিটার, সময় একক সেকেন্ড, তাহলে বেগের একক, বেগ এবং দ্রুতি উভয়ের একক মিটার পার সেকেন্ড, উভয়ের মাত্রা এম পার এল। এবার আসি আমরা রাশি। কোন কিছুর পরিমাপ নির্ণয় করাকে বলা হয় রাশি। কোন একটা কিছুর পরিমাপ নির্ণয় করাকে বলা হয় রাশি। রাশি আবার দুই প্রকার। মান ও দিকের উপর ভিত্তি করে রাশিকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্কেলার রাশি, আর একটা হচ্ছে ভেক্টর রাশি। এবং দেখো স্কেলার রাশি কি, যে রাশি পরিমাপ করার জন্য শুধু মানের প্রয়োজন হয়, কোনো দিকের প্রয়োজন হয় না, তাকে বলে স্কেলার রাশি। যেমন এক্সাম্পল বা উদাহরণ হতে পারে তোমার দূরত্ব, বললে হয় যে 50 মিটার দূরত্ব, এটা হচ্ছে স্কেলার রাশি। শুধু মান হলেই স্কেলার রাশিকে প্রকাশ করা যায়, শুধু মান। আর ভেক্টর রাশি, যে রাশি প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, তাকে বলা হয় ভেক্টর রাশি। যে রাশি প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, তাকে বলা হয় ভেক্টর রাশি। অর্থাৎ শুধুমাত্র মান দ্বারা স্কেলার রাশিকে প্রকাশ করতে পারবে, কিন্তু শুধুমাত্র মান দ্বারা ভেক্টর রাশিকে প্রকাশ করা যাবে না, কিংবা শুধুমাত্র দিক দ্বারা ভেক্টর রাশিকে প্রকাশ করা যাবে না। ভেক্টর রাশিকে প্রকাশ করতে হলে অবশ্যই মান ও দিক দুটাকে নির্দেশ করতে হবে। যেমন আমাদের ওখানে ছিল দূরত্ব হলো স্কেলার রাশি, তার অপোজিটে রয়েছিল কি সরণ। সরণ হচ্ছে ভেক্টর রাশি, কারণ যে ন্যূনতম মধ্যবর্তী দূরত্ব
দূরত্ব ছিল, দিকও ছিল। এটা হচ্ছে সরণ, সরণ হচ্ছে ভেক্টর রাশি। তারপর ছিল দ্রুতি, ছিল বেগ। আশা করি স্কেলার রাশি এবং ভেক্টর রাশি ধারণা ক্লিয়ার হয়েছে। এবার আমরা কথা বলবো ত্বরণ নিয়ে। সময় সাপেক্ষে কোন বস্তুর বেগ পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। সময় সাপেক্ষে কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। ধরো টি সময়ে কোন একটা বস্তুর বেগ বৃদ্ধি হয়েছে, ধরো ইউ ছিল, ইউ থেকে ভি হয়েছে, তাহলে তার বেগ বৃদ্ধিটা কত? বেগ বৃদ্ধি যেহেতু ভি হয়েছে, আগে ছিল ইউ, ইউ ভাগ হচ্ছে টি। এটা হচ্ছে সরি, বেগ বৃদ্ধিটা হচ্ছে যেহেতু ভি হয়েছে, আচ্ছা ধরো কোন একটা বস্তু টি সময়ে ইউ বেগ থেকে ভি বেগ প্রাপ্ত হয়েছে, তাহলে তার বেগ বৃদ্ধি কত হবে? কিন্তু আগে ভি বেগ ছিল, আগে ইউ বেগ ছিল, হয়েছে ভি বেগ। ভি থেকে ইউ কে বাদ দিলে আমরা বেগ বৃদ্ধিটা পেয়ে যাবো, তাহলে তার বেগ বৃদ্ধি হবে ভি মাইনাস ইউ। ত্বরণের সময় আমি কি বলছিলাম যে কোন বস্তুর বেগ বৃদ্ধির হার মানে হচ্ছে সময় দ্বারা ভাগ। সবসময় মনে রাখবে যে যেখানে হার আসবে মনে রাখবে সময় দ্বারা ভাগ। সো বেগ বৃদ্ধির হার যেহেতু সময়ের সাপেক্ষে, বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। ত্বরণকে প্রকাশ করা হয় এ দ্বারা। তাহলে বেগ বৃদ্ধির হার, বেগ বৃদ্ধি হচ্ছে ভি মাইনাস ইউ, আর হার বলতে সময় দ্বারা ভাগ। তাহলে টি সময় যেহেতু টি সময় বৃদ্ধি পেয়েছে টি দ্বারা ভাগ, তাহলে ত্বরণ হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। ত্বরণের মাত্রা সমান হচ্ছে এল পার টি স্কয়ার, মানে বেগের মাত্রা মাত্রা সময় মাত্রা। বেগের মাত্রা আমরা করছিলাম কি? বেগের মাত্রা এর আগে আমরা করছিলাম এল পার টি, আর সময়ের মাত্রা কি? সময়ের মাত্রা হচ্ছে টি। তাহলে বেগের মাত্রাকে টির মাত্রা দ্বারা ভাগ, অর্থাৎ একটা টি দ্বারা ভাগ, টি উপরে উঠে ইনভার্স হয়ে যাবে। এটা হচ্ছে বেগের মাত্রা এল পার টি স্কয়ার। আর একক হবে কি? একক সেম, বেগের একক ভাগ হচ্ছে সময়ের একক। বেগের একক ছিল মিটার পার সেকেন্ড, তার সাথে ভাগ দেওয়া হলো মিটার পার সেকেন্ড ছিল বেগের একক, ভাগ দেওয়া হলো সময়ের একক, তাহলে আসবে কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণের মাত্রা আসবে এল পার টি স্কয়ার, একক আসবে মিটার পার সেকেন্ড স্কয়ার। আশা করি ত্বরণ সম্পর্কে ধারণা ক্লিয়ার। এখন দেখো মন্দন। মন্দনও এক প্রকার ত্বরণ, কিন্তু ত্বরণে কি হয়? বেগটা বৃদ্ধি পায় সময়ের সাথে সাথে, আর মন্দনে সময়ের সাথে সাথে বেগটা হ্রাস পাবে। অর্থাৎ এটার সঙ্গে হবে যে সময়ের সাথে সাথে কোন বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলে। মন্দন বেগ হ্রাস পাবে, এটাকে মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হয়। ঋণাত্মক ত্বরণ বলা হয়। তো এখানে বেগ হ্রাস পাবে, রাশি আগের মধ্যে সেম থাকবে, ভি মাইনাস ইউ বা পি, মানে ত্বরণের রাশি থাকবে, কিন্তু এখানে যেহেতু হ্রাস পাবে তাই ভিটা ছোট হয়ে যাবে, ইউটা বড় হয়ে যাবে। ভি ছোট, ইউ বড়, এখানে ফলাফল আসবে ঋণাত্মক। ফলাফল এ হচ্ছে ত্বরণ এবং মন্দন। ত্বরণের একক যা ছিল, মাত্রা যা ছিল, মন্দনের মাত্রা এবং একক তাই হবে। অর্থাৎ মন্দনের মাত্রা হবে এম পার এল স্কয়ার এবং ত্বরণের মাত্রা হবে এম পার এল স্কয়ার। ত্বরণ এবং মন্দন উভয়ের একক হবে মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন দেখো ত্বরণ এবং মন্দন থেকে অনেক সময় ছোট ছোট টাইপের ম্যাথ আসতে পারে, এমসিকিউ আসতে পারে, সেগুলো আমরা কিছু প্র্যাকটিস দিয়ে পড়ব। ধরো তোমাকে বলতে পারে যে কোন একটা বস্তুর বেগ
পূর্বে এত ছিল, পরে এত হলো, এত সময়ের ভিতরে পার্থক্যটা হয়েছে আর কি। বা ধরো এরকম কোন একটি বস্তু তোমাকে বললো যে কোন একটি বস্তুর বেগ 10 মিটার পার সেকেন্ড থেকে 5 সেকেন্ডে বেড়ে 20 মিটার পার সেকেন্ড হলো, তাহলে ত্বরণ কত? এই যে এখানে বলো আদিবেগ কত, এখানে আদিবেগ বা শুরুতে যে বেগটি ছিল আদিবেগ ইউ 10 মিটার পার সেকেন্ড, শেষ বেগ আদিবেগ 10 মিটার পার সেকেন্ড, শেষ বেগ 20 মিটার পার সেকেন্ড। আর সময় কতটুকু সময় পরিবর্তন হয়েছে? 5 সেকেন্ড। তাহলে আমরা জানি কি ত্বরণের সমীকরণ? আমরা জানি ত্বরণ A সমান সমান B মাইনাস ইউ বাই টি। B এর মান কত? 20, এর মান 10, এর মান হচ্ছে 5, 10/5, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। এভাবে ছোট ছোট এমসিকিউ আসতে পারে বা ম্যাথ আসতে পারে, করে ফেলবো, আশা করি পারবে সবাই। আর এখানে একটা বিষয় বলা হয়নি যে আদি বেগকে প্রকাশ করা ইউ দ্বারা, শেষ বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা, আর সময় ক্ষেত্রে টি দ্বারা প্রকাশ করা যায়। আমি ত্বরণকে দ্বারা প্রকাশ করা এটা বলেছি। মনে রাখবে যে আদি বেগকে ইউ দ্বারা এবং শেষ বেগকে ভি দ্বারা প্রকাশ করা। এগুলো আমরা সামনে করবো, যখন গতির সমীকরণ আসবে, গতির সমীকরণ সম্পর্কিত সূত্রগুলো আসবে, তখন আমরা এগুলো জানবো। এই জন্য এখনো বলা হয়নি, বাট এখানে যেহেতু একটা দেখে না, এই জন্য আর কি বলা। ঠিক আছে, আজকের গতির ক্লাস আপাতত এই পর্যন্ত। আজকে আমরা শুধু গতি সম্পর্কিত যে রাশিগুলো, সেই রাশিগুলো সম্পর্কে প্রাথমিক ধারণা নিলাম। পরবর্তী ক্লাসে আমি বিভিন্ন প্রকার গতি এবং গতির যে রাশিমালাগুলো আছে এবং সেই রাশিমালাগুলো দিয়ে যে বিভিন্ন ম্যাথ করা যায়, সেগুলো নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।